তো ফার্স্টে আমাদের এতটুকু বুঝতে হবে যে ক্লাস 10 আর ক্লাস 11 অনেকটা ডিফারেন্ট, সবাই হয়তো বলছে। তো এবার ফার্স্টেই দেখো, যদি আমি এই মেডিকেলে দেখি বা ইঞ্জিনিয়ারিংয়ে দেখি বা জেনারেল লাইনে দেখি, কারণ আমি শুধু কয়েকটা লাইনের মধ্যেই কনফাইন করছি না সব কিছুকে, এছাড়াও মানে ব্রাঞ্চেসগুলো অ্যাকচুয়ালি প্রচুর ব্রাঞ্চেস আছে। আর নেক্সট 5 ইয়ার্সের মধ্যে কমন যে ব্রাঞ্চেসগুলো দেখছো, কারণ 5 ইয়ার্সে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ট্রেন্ড পাল্টে যায়। একটা সময় 2012-এ মেকানিক্যাল খুব হাই যাচ্ছিল, সবখানে প্যাকেজ। 2017-এ টোটালি পাল্টে গেছে, সব সিএসসিতে যাচ্ছিল। দ্যাট মিনস কি, যে স্টুডেন্টটা প্রথমে দেখেছে ওর সিনিয়রদেরকে যে ও সিএসসিতে এত হাই প্যাকেজ পাচ্ছে, সরি মেকানিক্যালে এত হাই প্যাকেজ পাচ্ছে, আমি মেকানিক্যালে ঢোকার পরে এবার 4 বছর পরে ট্রেন্ড পুরো পাল্টে গেছে, ও আর মেকানিক্যাল নিয়ে কিছুই পেল না। তো সিমিলারলি এখনো পড়াশোনার কেসেও সেম। ধরো মেডিকেলে আমি ভাবছি যে কয়েকদিন আগে পর্যন্তই, 2-3 ইয়ার্স আগে পর্যন্তই মেডিকেলের মধ্যে রেডিওলজি বলে একটা ব্রাঞ্চ খুব হাই মানে প্যাকেজে যাচ্ছিল, সবাই যারা রেডিওলজি করছিল, রেডিও ডায়াগনোসিস বলা হয় এটাকে, এমডি। কিন্তু কিছুদিন আগে লাস্ট ইয়ার পাল্টে গেছে ট্রেন্ড, ডার্মাটোলজি সবচেয়ে হাই যাচ্ছে। তেমন করে এটা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো ফিল্ডে, যখন তুমি ধরো এখন রিসার্চ, আমরা জানি যে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে ইন্ডিয়া প্রচুর ফান্ডিং পাচ্ছে। এটা এবার মার্ক জুকারবার্গ ফাউন্ডেশন হোক ইউএসএ থেকে, বা মেলিন্ডা গেটস ফাউন্ডেশন হোক বিল গেটস থেকে, তো ওরা এখানে আসছে মানে রিসার্চে ওরা কী করবে, প্রচুর ফান্ডিং দিচ্ছে। দ্যাট মিনস কি খুব হাই নেক্সট 5 ইয়ার্সের মধ্যে রিসার্চ খুব স্পাইক করে যাবে। দ্যাট মিনস তখন আবার জেনারেল লাইনের স্টুডেন্টসদের হঠাৎ করে ডিমান্ড বেড়ে যেতে পারে ডিফারেন্ট বায়োলজি ফিল্ডে, বায়োটেক ফিল্ডে। তো কোন সময় কোন ফিল্ডে ডিমান্ড সাডেনলি ইনক্রিজ করবে, তো এটা আমরা বলতে পারি না। তো আমার যে জিনিসটাই পড়ছি, ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স পড়ছো, কমার্স পড়ছো, আর্টস পড়ছো, যারাই যে ফিল্ডটা পড়ছে, এই ফিল্ডের মধ্যে অ্যাটলিস্ট তোমার যাতে এতটুকু হোল থাকে যে আমি এমন না যে এখনের সময় ডিগ্রি কোনো ম্যাটার করে না, যা খুশি ডিগ্রি হোক, তুমি একটা কিছু লাগিয়েছো, তুমি বলছো যে আই এম গুড অ্যাট সামথিং, সো ইউ মাস্ট কি প্রুফ। তো তোমার এমন কিছু একটা দেখাতে লাগবে, দ্যাট মিনস এখন প্রুফ অফ ওয়ার্ক ইজ মোর ইম্পর্টেন্ট। তো তুমি যাই করছো এটার প্রুফটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা দেখি, ধরো এখান থেকে পিএইচডি করেও অনেক বড় বড় সায়েন্টিস্টরাও যে এরকম টাইপের পেপার পাবলিশ করে, এই পেপার ওইখানে ব্যাচেলার্স করে মানুষ পাবলিশ করে ফেলে, বাইরে মাস্টার্স করে পাবলিশ করে ফেলে। তো এটার জন্য পিএইচডি করতেই লাগে না। তো দ্যাট মিনস কি ডিফারেন্সটা অনেকগুলো জায়গার মধ্যে আসবে। তো তোমাদের এখন আমি বায়োলজিটার মধ্যে পরে ঢুকছি, আগে আমি ইন জেনারেল জিনিসগুলো দেখছি। তো কারণ তুমি যেটাতেই যাই পড়ো, ফার্স্টে খুব অ্যাটলিস্ট একটা ফেইনম্যানের একটা কথা আছে, রিচার্ড ফেইনম্যানকে কেউ ছিল, একজন ফিজিসিস্ট, নোবেল প্রাইজ পেয়েছিল। ফেইনম্যানের একটা কথা আছে যে ইউ ক্যান নো দ্য নেম অফ বার্ডস ইন মেনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বাট after knowing all the names you will not know how and why the bird does something whatsoever. তো বার্ড, একটা পাখির 100টা নাম তুমি জেনে রাখতে পারো, স্প্যানিশের নাম জানলে, ফ্রেঞ্চের নাম জানলে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের নাম জানলে, নাম মুখস্থ করা ঠিক আছে, তুমি জোর কষ্ট করে মুখস্থ করে ফেললে, বাট অ্যাকচুয়ালিতে কিভাবে কাজ করে জিনিসটা, কেন কাজ করে এমনভাবে, এই কোয়েশ্চেন্সগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেন্সগুলোই তোমাকে সামনের দিকে ড্রাইভ করবে। তো তোমাদের যখন ধরো আমি কিছু একটা পড়লাম, যদি এমন টাইপের প্রশ্ন আসে, তাহলে আমার জন্য বেটার যে নেক্সট কি বলতে, এটা কেন এমন হয়েছে, এমন হয়নি কেন, বা সিম্পল থেকে সিম্পল কোয়েশ্চেন্স। আমি ওই কোয়েশ্চেন্সগুলোকে নর্মালি কোনো সময় ক্লাসের মধ্যে ডিসকারেজ তো করি না। তুমি যদি নর্মাল প্রশ্ন জিজ্ঞেস করো যে হাতের 5টা আঙ্গুলি বা আছে কেন, এইটারও বায়োলজিক্যাল বেসিস আছে, কেন 5টা আঙ্গুল আছে। তো সিম্পল থেকে সিম্পল কোয়েশ্চেনেরও কিছু না কিছু আনসার আছে। এবার আনসারটার লেভেল খুব হাই হতে পারে, তাহলে আমি বলবো যে আনসারটার লেভেলটা একটু বেশি হাই, আমি এটাকে ওভার সিম্পলিফাই করে একটা কিছু আনসার বলে দেবো। আর আনসারটার লেভেল যদি মনে হয় যে না, তোমাদের যতটুক
ফিজিক্স কেমিস্ট্রি নলেজ আছে, ওই ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি নলেজ দিয়ে তুমি ওই আনসারটা বুঝতে পারবে, তাহলে আমি ওই আনসারটা ওইখানেই ওই রকমভাবে এক্সপ্লেন করে দিয়ে দেবো। ঠিক আছে, কারণ বায়োলজি এমন একটা ফিল্ড যে ফিল্ডটার এটা কিন্তু কোর সায়েন্স না, তাহলে বায়োলজি কিন্তু কোর সায়েন্স না। ছোটবেলা থেকে মনে হয় বায়োলজি খুব ইজি, বাট বায়োলজি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। প্রত্যেকটা জিনিস হার্ট কীভাবে কাজ করছে থেকে স্টার্ট করে আমরা কেন কারেন্ট ইলেকট্রিক শক দিলে পরে, হয়তো মুভি টুভির মধ্যে দেখেছো, কেন ইলেকট্রিক শক দিলে পরে আবার ঠিক হয়ে যায়, একটা মানুষ মরে গেছিলো আবার উঠে গেছে। তো এখানে অনেকগুলো ফিজিক্সের প্রিন্সিপাল কাজ করবে। তাহলে একদম একটা মানে পুরো বডি থেকে স্টার্ট করে পৃথিবীর মধ্যে কেন কোনো জিনিস একটা ডিফিউশন থেকে স্টার্ট করে আমরা যে দেখি না একটা স্মেল শুনতে পাচ্ছি বা যাই দেখছি একদম চোখের মধ্যে লাইট রেটা পড়ছে, এরপরে কি চেঞ্জেসগুলো আসছে যে আমি কিছু একটা ভিজুয়াল ফিল্ড আমার ব্রেনের মধ্যে গিয়ে ফর্মেশন হলো, বা একটা ব্রেন মানে আমাকে কোনো একটা মশা জাস্ট কামড়ালো, আমি যে এই সেন্সটা পেয়ে আবার হাত দিয়ে মশাটাকে মারার চেষ্টা করলাম বা যা করলাম, এইখানে অনেকগুলো ফিজিক্সের প্রিন্সিপাল, অনেকগুলো কেমিস্ট্রির প্রিন্সিপাল কাজে লাগে, এরপরে গিয়ে এগুলো কম্বাইন হয়ে বায়োলজি হয়। দ্যাট মিনস কি যে আমি ফিজিক্স কেমিস্ট্রি যদি ঠিকভাবে বুঝতে হয় আমার একটু হলে অঙ্ক তো জানতে লাগবে, বিকজ ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। তো আমার একটু হলে অঙ্ক জানতেই লাগছে। আর যদি আমার ফিজিক্স কেমিস্ট্রি বুঝি ঠিকভাবে, তাহলে আমি অ্যাকচুয়ালি ট্রু সেন্সে বায়োলজি বুঝতে পারি। ঠিক আছে, তাহলে কোর ব্রাঞ্চ না এটা। এবার তুমি যদি বলো যে না ঠিক আছে, তাহলে তো এইভাবে যদি আমি হোয়াট ইজ সামথিং, হোয়াট ইজ অসমোসিস, হোয়াট ইজ ডিফিউশন, হোয়াট ইজ কিছু একটা মানে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্যাট থিং অ্যান্ড দোজ থিং, তো এইগুলো তো ঠিক আছে আমি লিখে দেবো। আমি বলেছি যে এরকমও ক্লাস থাকবে যেগুলো জাস্ট বোর্ড লেভেলের ক্লাস, কিন্তু এরকমও ক্লাস থাকবে যেগুলোর মধ্যে আমি একটু এক্সপ্লেন করব অনেকগুলো জিনিস। হ্যাঁ, তো এখন এডুকেশন পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক নিউ ফিল্ড আসবে। তো এডুকেশন পলিসি যারা চেঞ্জ করে ইন্ডিয়ার মধ্যে, এবার তোমরা যদি টেক্সট বই খুললে পড়ে এখানে যাদেরকে দেখছো মেইন চেয়ারপারসন, চিফ অ্যাডভাইজার, চিফ এডিটর, ওদের সাথে আমাদের অলরেডি অনেকবার মিটিং হচ্ছে, কারণ জাস্ট রিগার্ডিং ডিফারেন্ট ন্যাশনাল এডুকেশন পলিসি চেঞ্জেস। সো কী চেঞ্জ আসে এগুলো, এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক আগেই আমি বলে দিয়েছিলাম যেগুলো হবে। তো এটা ঠিক আছে, এটা আমার দেখে লাভ নেই। ফার্স্ট বায়োলজি ক্লাসেসের জন্য এখানে এখন আমরা বোর্ডের জন্য তো ঠিক আছে, বোর্ডের জন্য একটা খাতা মেনটেন করলেও চলতো হলে, কিন্তু আমি শুধু বোর্ডের কথা বলছি না, আমরা একটু তো মানে এন্ট্রান্স লেভেলে তো দেখতেই লাগবে প্রথম থেকেই, একদম প্রথম থেকে তো ছেড়ে দিলে হবে না। তো আমরা যেহেতু এন্ট্রান্স লেভেলে দেখবো, এন্ট্রান্সে 50% বোটানি, 50% জুলজি। এবার যদি তুমি চ্যাপ্টার কাউন্ট করতে যাও, ক্লাস 11-এর চ্যাপ্টার, ক্লাস 12-এর চ্যাপ্টার, ক্লাস 12-এ এখন আফটার রিডিউস সিলেবাস চ্যাপ্টার আছে 13, আমি 12-এর কথা বলছি। তো 13টা চ্যাপ্টারের মধ্যে জাস্ট 4টা চ্যাপ্টার জুলজির, বাকি সবগুলো চ্যাপ্টার বোটানির। এবার চ্যাপ্টার যদি বেশি হয় আর যদি মার্কস সেম আসে, 50% মার্কস, চ্যাপ্টার বেশি মার্কস যদি কমন আসে, তাহলে একটা চ্যাপ্টারের মধ্যে বেশি ডেপথে যাবে না, ওরা যাওয়ার স্কোপ নেই। আর যদি চ্যাপ্টার কম হয়, মার্কস যদি বেশি হয়, তাহলে ওই চ্যাপ্টারসগুলোর মধ্যে বেশি ডেপথে যাওয়া হবে। তো এইটা বুঝে আমাদের কিছু চ্যাপ্টারে ডেপথে যাব, কিছু চ্যাপ্টারের কতটুকু ডেপথে যাব, এটা ডিপেন্ড করবে মার্কসের উপর বেস করে। ঠিক আছে, তো আমাদের প্রথম থেকেই এরকম সবার 2টা খাতা মেনটেন করতে লাগবে। 2টা খাতা মেনটেন করা মানে বোটানি আর জুলজির জন্য 2 সেপারেট কপিজ মাস্ট বি মেনটেন, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হয়তো তোমরা এতদিন অনেক রকমভাবে নোট নিয়েছো, কিন্তু ক্লাস 10-এ নোট নেওয়া আর ক্লাস 11-12-এ নোট নেওয়া অনেক ডিফারেন্ট। ক্লাস 10-এ তুমি পরীক্ষার আগে পড়ে মানে লাস্ট 2 দিন 3 দিনে পড়ে অনেকটাই শেষ করে ফেলতে পারবে বা পেরেছো, কিন্তু এখন এত পড়া হয়ে যাবে, হয়তো স্কুলের পরীক্ষার আগে তুমি শেষ করে ফেলবে, নো প্রবলেম, বাট যখন আমরা এন্ট্রান্স বা যে কোনো এরকম বড় বড় পরীক্ষা, তোমরা যদি আকাশ এলেনেও পরীক্ষা দাও, যখন একসাথে অনেকগুলো চ্যাপ্টার এসে পড়ে, বা যে কোনো জায়গায় পরীক্ষা দাও, আমরা পরে দেখবো, আমি এখানেও আমরা অনেকগুলো ডিফারেন্ট এক্সাম হবে। তো তোমাদের যাদের রোল করা খাতা আছে বা রোল করা খাতা না থাকলে কোনো অসুবিধা নেই, সেম জিনিসই, তুমি একদম উপরে কিছু একটা লিখলে, চ্যাপ্টার নাম স্টার্ট হলো আমার চ্যাপ্টারটা, তো সে সেল স্টার্ট হলো, তো সেল চ্যাপ্টারটা স্টার্ট হলো। এবার সেলের যে মেইন
মানে আমরা ক্লাসের মধ্যে যাই লিখবো এইগুলো একটা এই জায়গাটা আমাদের থাকবে মেইন নোটস সব। তো ক্লাসে যা লিখবো সব এখানে লিখতে থাকবে। আর এই সাইডে একটা কিউ কোয়েশ্চেন হিসেবে থাকবে। দ্যাট মিনস কি এইটা কিউ কোয়েশ্চেন অ্যান্ড সামারি, এই যে দুটো জিনিস, এই জিনিসগুলো আসলে পরে বাড়ির কাজ। তো প্রত্যেক দিন সে আজকে তুমি 10 পেজ ক্লাসে লিখে গেলে, 10টা পেজ ক্লাসে লিখে যাওয়ার পরে 10টা পেজে আমি যাই বললাম এগুলো সব লিখলে, এখানে ড্রয়িং করলে লিখলে, এবার সে প্রত্যেকটা পেজের মধ্যে যাই লিখেছো এটার সে তুমি লিখেছো, আমরা এরকম দেখলাম যে কিভাবে রাইবোসোম কিভাবে প্রোটিন সিনথেসিস করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে প্রোটিনটাকে ছেড়ে দেয়। তাহলে প্রোটিনটা ঢুকে গেল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে। এবার আমরা এরকম কিছু ডিটেলস দেখলাম যে কিভাবে কোন প্রোটিন রাইবোসোম কিভাবে লেগে থাকে, ও কিভাবে প্রোটিনটাকে ভিতরে বানালো। তো এত ডিটেলস দেখলাম। এখানে তুমি জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন লিখতে পারো যে হাউ রাইবোসোম রিলিজ প্রোটিনস ইন দ্য লুমেন অফ তো তোমার এখানে একটা কোয়েশ্চেন আর এইখানে পুরো থিওরিটা। তাহলে কি হবে, রিভিশন করার সময় তুমি শুধু এই কোয়েশ্চেনটার দিকে দেখবে। তোমার যদি মনে হয় যে আমি এই কোয়েশ্চেনটা পারি, তাহলে তোমার এই পেজটা পড়ার দরকার নেই। তোমার যদি মনে হয় যে আমি এই কোয়েশ্চেনটা পারি না, তাহলে তোমার এই পেজটা পড়তে হবে। আর এখানে 2 লাইনের একটা সামারি থাকলো একদম এই পয়েন্টসগুলোর মধ্যে যে পয়েন্টসটা একদম নতুন মনে হয়েছে বা একটু যদি মনে হয় যে ছোট করতে পারবে, তাহলে এগুলো হচ্ছে তোমাদের কাজ বাড়ির মধ্যে। তো বাড়িতে যদি প্রত্যেক দিন 10টা পেজের উপর তুমি একটু করে কাজ করো, এখানে তুমি নিজেই নিজেকে এক্সামিনার ভেবে একটা প্রশ্ন লেখো, ঠিক আছে? তাহলে তুমি তোমার মতো করে একটা প্রশ্ন লিখেছো এখানে, আর এখানে একটা ছোট সামারি করেছো। তাহলে তোমার এখানে 2টা স্কিল ডেভেলপ হচ্ছে প্রত্যেক দিন। কি স্কিল? একটা স্কিল হচ্ছে তুমি এইসব লেখা ডিটেলসটাকে ছোট করতে পারছো, নিজের মতো করে ছোট সামারি করে লিখতে পারছো। এই স্কিলটা তোমার বোর্ডে কাজে লাগবে। বোর্ডের যে কোয়েশ্চেন্সগুলো, বোর্ডে যখন তোমাদের কোয়েশ্চেন আসবে, কোনো সময় এখন আর 5 মার্ক 3 মার্ক বড় প্রশ্ন আসে না। সব প্রশ্নই 1 মার্ক বা ম্যাক্সিমাম 3 মার্কের প্রশ্ন ভেঙে আসে 1 1 1 বা 1 and 2 মার্কসের প্রশ্নই হাইয়েস্ট আসে এখন। দ্যাট মিনস কি তুমি ছোট করতে পারছো জিনিসটাকে। আর তুমি যদি সামারি লিখতে পারো, বড় জিনিসের খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো ইউজ করে যদি তুমি সামারি লিখতে পারো, অটোমেটিক্যালি তোমার এই স্কিলটা প্রত্যেক দিন একটু করে এই হ্যাবিটটা ডেভেলপ করতে থাকবে। আর তুমি যে কোনো সময় যে কোনো প্রশ্ন তুমি 1 মার্কের ফরম্যাটেও লিখতে পারো, তুমি 3 মার্কের ফরম্যাটেও লিখতে পারো বড় করে। তাহলে কোনো একটা প্রশ্ন, সেম প্রশ্ন অনেক সময় তুমি শিখেছো বড় করে, এটা এসেছে 1 মার্ক, তখন তুমি আর লিখতে পারছো, বা তুমি লিখেছো বড় করে লিখেছো, এত বড় করে লিখেছো যে তোমার টাইম নষ্ট হয়েছে পরীক্ষার হলে। এই টাইমটা যাতে নষ্ট না হয়, এই সামারিটা ইম্পর্টেন্ট। কিন্তু এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, যে তোমার রিভিশন যখন যেমন ধরো এই মোটা একটা খাতা আমরা যখন পুরোটা শেষ হয়ে গেল, এই পুরোটা খাতার মধ্যে শুধু তো ক্লাস 11-এর জাস্ট বোটানিটাই শেষ হলো একটা বড় খাতাতে। এবার তুমি যদি পুরো খাতা নিয়ে বসো, আগে পড়তে থাকো, তখন তুমি ভাববে যে এত না পড়ে পরীক্ষার আগে আমি এনসিআরটিটা একটু চিকনা আছে, এই বইটা আমি পড়ে নিই খুব তাড়াতাড়ি। সেই তোমার এনসিআরটি যদি ফার্স্ট এনসিআরটি পড়তে টিউশন রেখেও সব কিছু পড়ে টরেও আবার লাস্টে পরীক্ষার আগে যদি এনসিআরটি পড়ো, এনসিআরটি পড়তে তো হবে ঠিক আছে, কিন্তু আমরা যে ডিটেলসগুলো লিখবো, সবগুলো লাইনকে যে এত ভালো করে বুঝবো, এইগুলো তো আর কোনো সময় তাহলে আর ঠিকভাবে পড়াই হলো না, এগুলো তো সাথে সবসময় জমেই যাবে। তোমার যদি রিভাইজ করতে হয় ঠিকভাবে, তাহলে তুমি কি করছো, তুমি শুধু প্রত্যেকটা পেজ উল্টাচ্ছ, প্রশ্ন দেখছো, ওকে ডান, তুমি এটা পারো, তোমার এই পেজটা আর পড়তেই লাগছে না। আবার উল্টাচ্ছ, প্রশ্নটা দেখছো, প্রশ্নটা পাচ্ছ, তাহলে তোমার এই পেজটা আর পড়তেই লাগছে না, ডান। এমন পরিবর্তন খুব ফাস্ট পেজের পর পেজ উল্টে যেতে পারবে। এবার যেটার মধ্যে গিয়ে মনে হচ্ছে যে না আমি এই প্রশ্নটা পাচ্ছি না, এখানে তুমি বসে এই পুরোটা পড়ছো, তাহলে কয়েকটা পেজে শুধু তুমি ঠিকভাবে পুরোটা পড়ছো, বাকি পেজগুলোতে তুমি জাস্ট উল্টে চলে যাচ্ছ। তো এটা হচ্ছে আমার এই নোট টেকিং মেথডের একটা ইম্পর্টেন্স। আমাদের এখানে একটা স্টাডি প্ল্যানার আছে, এই প্ল্যানারটা যাওয়ার সময় সবাইকে দিয়ে দেওয়া হবে। আমরা কিভাবে কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার কিভাবে চলবো, পুরো বছরের একদম নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কোন দিন কোনটা চলবে, এগুলো প্রথম থেকেই মেনটেন থাকবে। যেমন আজকে এপ্রিলের যখন ফার্স্ট ক্লাসটা হচ্ছে, এখানে আমি কোনো চ্যাপ্টারই নেই, এটা জাস্ট ইন্ট্রোডাকশন, ওরিয়েন্টেশন অ্যান্ড অল। তো এখানে আমি কোনো ক্লাস ডাইরেক্টলি করছি না। নেক্সট ডেটে সেল স্টার্ট হচ্ছে, সেলের ক্লাস নাম্বার 1। সেল হচ্ছে চ্যাপ্টার 8 এনসিআরটিতে। তোমরা চ্যাপ্টার 8 থেকে স্টার্ট করছি, কিন্তু চ্যাপ্টার 8 থেকে স্টার্ট করেও তুমি দেখছো কি আরেকটা
স্টার্ট করে দিয়েছি চ্যাপ্টার সাথে সাথে। দ্যাট মিনস এই চ্যাপ্টারটা শেষ হয়নি, কিন্তু আমি আরেকটা চ্যাপ্টার স্টার্ট করে দিয়েছি। দ্যাট মিনস কি তোমার একটা খাতাতে যখন একটা চ্যাপ্টার চলছে, আরেকটা খাতায় সেম খাতার মধ্যে লেখা তো একটা চ্যাপ্টারের মধ্যেই লেখা হয়ে যাবে, তাহলে তো এটা খুব ক্লামসি হয়ে যাবে, তাহলে এটা দিয়ে হবে না। দ্যাট মিনস তোমার আরেকটা খাতা দরকার আছে, ওই খাতায় লিভিং ওয়ার্ড স্টার্ট হয়ে যাবে, যেটা চ্যাপ্টার 1। তাহলে একটা খাতার মধ্যে চ্যাপ্টার 8 চলছে, পাশাপাশি আরেকটা খাতার মধ্যে চ্যাপ্টার 1 স্টার্টও হয়ে গেছে। চ্যাপ্টার 1-এ আমার বেশি ক্লাস লাগে না, 4টা ক্লাসেই শেষ হয়ে যায়। তো চ্যাপ্টার 1 শেষ হয়ে যাবে, কিন্তু চ্যাপ্টার 8 চলতেই থাকবে আরও কিছুদিন, কারণ সেলের মধ্যে অনেক কিছু আছে। তাহলে একটা চ্যাপ্টার একটা খাতায় চলতে চলতে আরেকটা খাতার মধ্যে আরও একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টার শেষ হয়ে যেতে থাকবে। তো এমনভাবে আমরা দুইটা খাতায় কনস্ট্যান্টলি ইউজ করতে থাকবো। এবার অ্যাসেসমেন্ট ক্লাসের মধ্যে চলতে থাকবে, যেমন প্র্যাকটিস পেপার। তো সেলের ফার্স্ট ক্লাস হয়েছে, সেকেন্ড ক্লাসেই সেলের ফার্স্ট প্র্যাকটিস পেপার এসছে। তো তোমাদের এটা বেসিক যা জানি এগুলোর মধ্যে এটা আমরা সলভ করতে হবে। সেমভাবে সেলের যখন থার্ড ক্লাস এসছে, তখন আমরা বোর্ডে কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে বা বোর্ড লেভেলের কোয়েশ্চেন রিলেটেড একটা ওয়ার্কশিট যাবে, বোর্ড ওয়ার্কশিট। তাহলে আমার এখানে একটা এমসিকিউ প্র্যাকটিস পেপার যাচ্ছে, এখানে বোর্ড ওয়ার্কশিট যাচ্ছে। এরপর 4 নম্বর ক্লাস আস্তে আস্তে 3টে ক্লাসে কি পড়েছে, এটা একটা পার্ট কমপ্লিশন টেস্ট এসে পড়েছে, ঠিক আছে। তো এমসিকিউ বোর্ড টাইপ পেপার প্লাস পার্ট কমপ্লিশন টেস্ট। সেমভাবে লিভিং ওয়ার্ল্ড যেমনভাবে যাচ্ছে, লিভিং ওয়ার্ল্ড হ্যাঁ ক্লাস 1, এটা লিভিং ওয়ার্ল্ডের ক্লাস 2। ক্লাস 2-তে লিভিং ওয়ার্ল্ডের যখন সেকেন্ড ক্লাস, তখন তোমরা একটা প্র্যাকটিস পেপার পাচ্ছ। লিভিং ওয়ার্ল্ডের যখন থার্ড ক্লাস, তখন তোমরা বোর্ডের ওয়ার্কশিট পাচ্ছ। তো আচ্ছা, এই প্যাটার্নে এটা চলতে থাকবে। 15 এপ্রিলের পর আমাদের একটা ওয়েব পোর্টাল সো ডক্টর এস কে বায়োলজি ওয়েব পোর্টাল একটা থাকবে, যেখানে সবাইকে একটা লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হবে। এই লগ ইন আইডি পাসওয়ার্ডের ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রচুর এমসিকিউস ডেভেলপড বাই মেনি ভেরি নোন টিচার্স অল ওভার ইন্ডিয়া। তো অনেক কোয়েশ্চেন্স একসাথে থাকবে। যখনই তুমি কোনো একটা চ্যাপ্টার শেষ করেছো, তোমার যদি মনে হয়েছে ঠিক আছে এমনিতে তো করছি, আমি একটু নিজের থেকেও সেলফ অ্যাসেসমেন্ট করি, নিজে নিজে প্র্যাকটিস করি, তো তুমি ওই ওয়েব পোর্টালে তোমার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে তুমি নিজের জন্য নিজে জানতে পারবে। দ্যাট মিনস তুমি বললে যে তুমি ভাবলে যে আচ্ছা আমি 50টা, আমার কাছে বেশি সময় নেই, আমি 50টা কোয়েশ্চেনের একটা প্র্যাকটিস পেপার আমি নিজে দিতে চাই। তো তুমি 50 এরকম আমরা দেখিয়ে দেবো এখান থেকে। সো এরকম 50 কোয়েশ্চেন উপরে লেখে, 50 কোয়েশ্চেন এমসিকিউ প্যাটার্ন না অ্যাসারশন রিজন প্যাটার্ন না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাটার্ন, এরকমভাবে প্যাটার্নগুলো দিয়ে নিজের জন্য নিজে এই কোয়েশ্চেন পেপার বানাবে। তুমি নিজেই নিজের টাইম সিলেক্ট করবে। তুমি চাও যে 30 মিনিটসে তুমি পেপারটা দিতে, বা তুমি চাও যে ঠিক আছে আমি 1 ঘন্টা লাগিয়ে পেপারটা দেবো, তোমার খুশি। তুমি টাইমও সিলেক্ট করলে, কোয়েশ্চেনের নাম্বারও সিলেক্ট করলে, কোয়েশ্চেনের টাইপ সিলেক্ট করলে, যে কোয়েশ্চেন কি ইজি হবে, প্রথমে ইজি দিয়েই দেখলে, এরপর মিডিয়াম দিয়ে দেখলে, এরপর হার্ড দিয়ে দেখলে, হার্ডগুলোও পারি নাকি। তাহলে কোয়েশ্চেনের প্যাটার্নও তুমি ডিসাইড করলে, কোয়েশ্চেনের টাইপও ডিসাইড করলে, এটাকে এমসিকিউ হবে নাকি হবে, কতক্ষণে পরীক্ষা দেবে এটাও তুমি ডিসাইড করলে। এইটা আমরা পরে দিচ্ছি, ঠিক আছে। আর বাকি টেস্ট ফেস্ট এগুলো তো ঠিক আছে, এগুলো দেখবই। 4টা ইম্পর্টেন্ট স্কিল অ্যাটলিস্ট এক্ষণের সময় সবার মধ্যে থাকা দরকার। 4টা স্কিলের মধ্যে ফার্স্ট স্কিলই হচ্ছে কমিউনিকেশন স্কিল। তোমার কোয়েশ্চেন করতে লাগবে অনেক, যা খুশি প্রশ্ন জিজ্ঞেস করতে থাকবে, ঠিক আছে। তাহলে চুপ করে বসে থাকে, এখন ওই আগের দিন নেই যে তোমার মা বাবা বললো যে আমার ছেলে বা আমার মেয়ে শুধু চুপচাপ বসে থাকে, বাড়িতে দরজা বন্ধ করে পড়তে থাকে, এমন হয় না, ঠিক আছে। এখনের দিনে যত টপার, যত বড় বড় জায়গায় আছে, সবাই খুব স্মার্ট, খুব ফাস্ট, খুব গুড কমিউনিকেটর, সবাই সুন্দর কমিউনিকেট করছে, একজন একজন থেকে সবকিছু জেনে নিচ্ছে। তো কমিউনিকেশন আমার খুব স্ট্রং হতে লাগবে। ঠিকভাবে না পারলে পাশের জনকে জিজ্ঞেস করলে, আমাকে জিজ্ঞেস করলে, এই জন্য উল্টো কথা বলা শুরু করে দিলে তাহলে তো হবে না, ঠিক আছে। প্রপার তোমার যেটা দরকার এটা যাতে তুমি কোনো না কোনোভাবে জেনে নাও। তাহলে এখনের দিনে কিন্তু এই স্কিলটা ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মধ্যে, ঠিক আছে, অ্যাম্বিভার্ট হওয়াটা বেটার, যে যতটুকু দরকার এতটুকু আমি জেনে নিলাম সবার থেকে। তুমি না জেনে বসে থাকো, আমার থেকেও জানলে না, কারোর থেকে জানলে না, তাহলে তো তোমার একটা মিসকনসেপশন একটা জমতে থাকবে। তো তুমি ঠিক আছে, তুমি নিজেকে, এটাকে আমরা বলি কনফার্মেশন বায়াস, তুমি কারোর থেকে মোটামুটি কি রে এটা তেমনভাবে হবে, ও বললো হ্যাঁ এমনভাবে হবে, ঠিক আছে শেষ, এর থেকে বেশি আর কিছু জানলেই না, তুমি আমাকেও কোয়েশ্চেন করলে না। দ্যাট মিনস তোমার
কেমন ভাবে হবে তোমার একটা আইডিয়া এসে পড়েছে, এটাকে আমরা বলি বায়াসনেস। আর এটা কনফার্মেশন বায়াস, মানে তোমার মতো করে আরেকজনও বলেছে হ্যাঁ হ্যাঁ হবে, দুজনে মিলে এই কনফার্মেশনে আছো সুন্দরভাবে। পরে যখন এমসিকিউতে ভুল করবে দুজনে মিলে ভুল করবে, সেম ভুল। ঠিক আছে, তো কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট স্কিল। ল্যাটারাল থিঙ্কিং খুব ইম্পর্টেন্ট স্কিল। ল্যাটারাল থিঙ্কিং মানে হচ্ছে, এই কিছু বুঝতে পারছো না আমি কথা বলে যাচ্ছি? সো ল্যাটারাল থিঙ্কিং মানে হচ্ছে কি, ল্যাটারাল থিঙ্কিং মানে হচ্ছে তোমাকে, তুমি একটা লিনিয়ার ওয়েতে তোমাকে স্কুল থেকে বলে দিয়েছে এই চ্যাপ্টারটা, এরপরে এই চ্যাপ্টারটা, এরপরে এই চ্যাপ্টারটা, আর এই চ্যাপ্টারটা, এই চারটা চ্যাপ্টার এমনভাবে পড়া হবে। তুমিও একদম খুব ওবিডিয়েন্ট চাইল্ড, তুমি একদম সুন্দরভাবে এই চ্যাপ্টারটাই পড়েছো। এটার পরে স্যার বলেছে ওইটা অগাস্টে ধরবে, তো ঠিক আছে আমি ওইটা অগাস্টেই পড়বো। এবার স্যার বলেছে এটা সেপ্টেম্বরে, এটাও সেপ্টেম্বরে, তুমি সুন্দর করে লিনিয়ার ওয়েতে যাচ্ছ। এইটা একরকম জিনিস, ঠিক আছে, ওবিডিয়েন্সই খুব ভালো সবকিছু, কিন্তু এখনের দিনের যে টপার্সদের স্কিল, ওরা কিন্তু যত বড় বড় এন্ট্রান্সে যারা যারা টপার আছে ওরা কিন্তু শুধু এরকম এক লাইনে পড়ে পড়ে যায় না, ওরা জাম্প করে এদিক থেকে এদিকে। এটা দেখবে তোমরা এটা পড়োইনি, অল ইন্ডিয়া যে টপার ও অলরেডি 3rd চ্যাপ্টার পড়ে বসে আছে। তুমি ভাবছো যে আচ্ছা আমি 1st 2nd পড়ে এরপর সুন্দর করে এটা যাচ্ছি। ওরা কোনো প্যাটার্ন ফলো না করে অনেক সময় ডাইরেক্টলি পড়ে ফেলছে। তো দ্যাট মিনস কি, আমরা তো দ্যাট মিনস তুমি বলবে আরে তাহলে তো স্যার তুমি একটু আগে যেটা বলেছো এমন ভাবে যাবো, এখন আবার বলছো কি ল্যাটারাল থিঙ্কিং করতে। তাহলে দুটো জিনিস সাইড বাই সাইড করতে লাগবে। একটা তো আমরা এটা ফলো করছি, কিন্তু তোমার যদি মনে হয় যে না এইটা আমার হয়ে যাচ্ছে, যেভাবে বলেছে ক্লাসের পড়াটা হয়ে গেছে, বাড়িতে গিয়ে আমি সামারি এগুলোও করে নিয়েছি, এনসিআরটিটাও একটু পড়ে নিয়েছি, এবার যদি তুমি একটা এক্সট্রা চ্যাপ্টার পড়ে রাখতে পারো এটা তোমার জন্যই বেটার। তাহলে এটা তুমি শিফট করছো, তুমি একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করছো, তো একটু এক্সট্রা জেনে রেখে দিচ্ছ, পরে পরে এটাই লাভ হবে। পরে কি হবে, পরে যখন আমি অ্যাকচুয়ালি ওই চ্যাপ্টারটাতে আসবো, ওরা আমাকে যখন কোয়েশ্চেন করবে তখন তোমাদের কোয়েশ্চেনটা একটু ইনফর্মড প্রশ্ন হবে। মানে তুমি যদি প্রথম ক্লাসের থেকে প্রশ্ন মানে কিচ্ছু না জানা প্রশ্ন শুরু করে দাও, ধরো সেল কি, সেল তো তোমরা ক্লাস 8 থেকে পড়ে এসছো, এখন বলছো সেল কি, তো একদম আনইনফর্মড প্রশ্ন না করে একটু আগের থেকে পড়ে রাখলে প্রশ্নটা একটু স্পেসিফাই হবে। তাহলে জেনারেলাইজড কোয়েশ্চেন না হয়, কোয়েশ্চেনটা আরেকটু স্পেসিফাই, যত স্পেসিফাই করতে পারবে এটা আমার জন্য বুঝতে সুবিধা যে তোমরা আসলে কোন জায়গায় আটকাচ্ছ। কারণ বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানে অনেকগুলো প্রবলেম হয় ল্যাঙ্গুয়েজ বেসড প্রবলেম, মানে লেখাটা অ্যাকচুয়ালি এমনভাবে লেখানো ঘুরিয়ে যে ওই ল্যাঙ্গুয়েজটাকে তোমরা কম্প্রিহ্যান্ড করতে পারোনি, এটা একটা প্রবলেম। আরেকটা বায়োলজির প্রবলেম হচ্ছে কি, যে একটা কনসেপ্ট খুব ডেপথে থাকতে পারে কিন্তু কনসেপ্টটা উপর দিয়ে কেউ না কেউ বা স্কুলে বা কোথাও না কোথাও কেউ না বুঝিয়ে দিয়েছে হ্যাঁ এমনভাবে হয়, আর সুন্দরভাবে এটা মিলেও যাচ্ছে, তোমার মিলেও গেছে, তুমি বলছো হ্যাঁ এমন, এটার থেকে এমনভাবে হয়। তো এইটা একটা লেভেল অবধি, কোয়েশ্চেনটা যখন ইজি হবে তখন তোমার আনসার ঠিক হবে, কোয়েশ্চেনটা যখন টাফ হবে তখন তোমার আনসারও ভুল হয়ে যাবে। কারণ সবগুলো জিনিস এত A to B এমন হয় না, অনেক সময় A to B হয় কিন্তু ভায়া C and D হয়। দ্যাট মিনস অনেকগুলো কোয়েশ্চেনের কিছু ডেপথ আছে, ওই ডেপথগুলো আমাদের বুঝতে হবে। আর তোমরা যদি আগের থেকে একটু করে সবগুলো জিনিস, কারণ এনসিআরটি পড়া তো কিছুই না, মানে লাইন্সগুলো, এবার এইটার থেকে পরে দেখবো যে এইগুলোর থেকে অনেক ডেপথ আছে। কারণ এই একটা এনসিআরটির সিঙ্গেল লাইন ওরা যখন লিখেছে, ওরা রেফার করেছে এই মোটা বই। দ্যাট মিনস এমন হতে পারে একটা চ্যাপ্টারের মধ্যে 2টা লাইন একদম ইজি, কিন্তু এই লাইনটার পিছনে যে বইটা আছে, বইটা একটা কলেজ লেভেলের এমএসসির বই। দ্যাট মিনস আমার এই ডেপথটা বুঝে যেতে লাগবে। আমরা ল্যাটারাল থিঙ্কিং এর কোয়েশ্চেন দেখি, মানে লিনিয়ার চিন্তা না করলে কেমন টাইপের প্রবলেমস আসতে পারে। সিম্পল বেসিক, অনেক মানুষ অনেক রকমভাবে চিন্তা করবে, হয়তো তোমাদের মধ্যে অনেকের কাছে আনসারটা আছে, অনেকের কাছে আনসারটা নেই। তো আমি একটা সিম্পল প্রশ্ন যদি বলা হয় যে there are 6 eggs in the basket and 6 people take each one of the eggs, how it can be that 1 egg is left in the basket? কেন এমন হতে পারে? এবার আনসারগুলো লিনিয়ার আনসার না আর কি, মানে নর্মাল থাকে না, মানুষ বলে ধাঁধা বা এই সেই, তো আনসারসগুলো একটু ঘুরিয়ে টুরিয়ে হয়। তো তুমি বলো যে হ্যাঁ না স্যার তোমার ইংলিশটার মধ্যে ভুল আছে, আসলে নেয়নি, সবাই 5 জন নিয়েছে 1 জন নেয়নি, বা এমন টাইপের হতে পারে। কিন্তু কি হতে পারে আনসার? এমনিতেই অনেকগুলো আনসার হতে পারে, নট এ সিঙ্গেল কারেক্ট আনসার। তো এটা একটা ল্যাটারাল থিঙ্কিং। হ্যাঁ কি হতে পারে?
ভেরি গুড। তো এটাও তো হতে পারে যে একজন একজন নিয়ে গেছে, সবাই হাতে করে নিয়ে গেছে, একজন বাস্কেটে করে নিয়ে গেছে, বাস্কেটের ভিতরেই পড়ে আছে, তাহলে গুড ল্যাটারাল থিঙ্কিং। বুঝেছো কিচ্ছু? ও কি বলেছে? কারেক্ট আনসার এটা। যদি এটা এমন অনেকগুলো কারেক্ট আনসার থাকতে পারে। তো শুধু এই জিনিসটা তোমাদের সবার বোঝা দরকার যে তুমি ভাবো যে না, আমি তো কোনো সময় কিছুর মধ্যে টপ করিনি, বা কোনো একটা বিশাল বড় ন্যাশনাল লেভেলে কোনো টপ করিনি, বা ফার্স্ট হতে পারবো না, কিন্তু সিট বেশি থাকলে ঠিক আছে আমি ঢুকে যাব। তো এটা অ্যাকচুয়ালি মানে এভরিওয়ান ইজ লিমিটেড বাই দেয়ার বিলিফ সিস্টেম। তো তোমাদের যে বিলিফের যে কনসেপ্টটা, একটা টপার মানে যখন ন্যাশনাল লেভেল এন্ট্রান্সে যখন টপাররা যাচ্ছে, এবার টপার আর কি কত সব স্কুলের একজন টপার আছে, ন্যাশনাল লেভেলে আর কয়জন টপ করে? তো পুরো ইন্ডিয়ার মধ্যে কত হাজার হাজার স্কুল আছে। এবার এটা দিয়ে কিছু আসবে যাবে না, কারণ সবাই জানে যে যে কোনো কেউ যে কোনো টাইমে ঢুকে যেতে পারে একদম উপরের লেভেল। দ্যাট মিনস আমরা যখন আমাদের আগের থেকে যদি কোনো আগের সার্কামস্ট্যান্সেসে সবসময় আমরা যেমনভাবে বড় হয়ে এসেছি, এটার উপর ডিপেন্ড করে যে আমরা হেল্পলেস যখন বলছি না এটা তো আমি চাইলেও পারবো না, অনেক কষ্ট করলেও এইটা সম্ভব না, এতটুকু অবধি সম্ভব, এর নিচে পসিবল না, এর উপরে পসিবল না। বেস্ট এক্সাম্পল এই বছরই যখন রেজাল্ট আউট হবে, একটা স্টুডেন্ট আছে, ওর নাম কৃষ কুমার দেব। এবছর যদি নিটের মধ্যে স্টেটের টপ 3 নামের মধ্যে একটা নাম পাবে, কিন্তু ওকে এখনো কেউ চিনে না, ঠিক আছে? কারণ ও প্রথম থেকে পরীক্ষা দিয়ে দিয়ে প্রথমে 365 পেত, 370 পেত, 380 পেত, এখনো 710 পায়, 715 পায় 720-তে। এখন কনস্ট্যান্টলি বড় বড় পরীক্ষাগুলোর মধ্যে, বড় বড় পরীক্ষা বলতে স্পেশাল র্যাঙ্কার্স গ্রুপ বলে একটা এলএনের পরীক্ষা হয়, এসআরজি, এটার মধ্যে পর্যন্ত ও র্যাঙ্ক, ও এটার মধ্যে নর্মালি কেউ এখানে স্টুডেন্টরা 650-50 উপরে উঠাতে পারে না, 700 উঠে ফেলছে, কিন্তু একদম একদম স্টার্ট করেছিল 300 থেকে। নর্মালি একটা স্টুডেন্ট যখন 300 পায়, আর ওর পাশে যদি আরেকটা স্টুডেন্ট 700 পায়, নর্মালি ছেড়ে দেয়, ও বলে আচ্ছা আবার একটু পরে টরে দেবো। কিন্তু পরে টরে দেওয়া এটা সবসময়, তাহলে তুমি বসে থাকবে যে আমি আমি আরেকটু পরে দেবো, আরেকটু পরে দেবো, পড়ার শেষ নেই। তোমার যখন এক্সাম আসছে, তোমার প্রথম থেকে, যেহেতু এগুলো হচ্ছে প্র্যাকটিস সেশন, প্র্যাকটিসে তো তোমার এত ভয় পাওয়ার কিছু নেই, এটা দিয়ে তো তোমার তেমন কিছু ডিসাইড হচ্ছে না ডাইরেক্টলি, তোমার ভয় পাওয়ার কিছু নেই। এখানে তোমার প্র্যাকটিসের মধ্যে জাম্প করতেই লাগবে, এসে দিয়ে দিতে লাগবে পরীক্ষাটা। হেল্পলেস যেমন একটা বেসিক এক্সাম্পল, এই সেলিগম্যান বলে একজন সায়েন্টিস্ট স্ট্যানফোর্ডের, তো বেসিক সেট আপের মধ্যে এরকম একটা সেট আপ, এইখানে একটা লাইট, এই লাইটটা দিত, একটা সাইরেন দিত, আর কুকুরটাকে একটা শক দেওয়া হতো। কুকুরটাকে যদি শক দেওয়া হয়, লাইট নর্মালি তোমরা জানো কন্ডিশন রিফ্লেক্স বলে কিছু একটা আছে, বেল বাজালে খাওয়ার দিলে আস্তে আস্তে, সবসময় অন্য সময় খাওয়া না দিলেও বেল বাজালে এসে পড়ে, তো এমন টাইপের রিফ্লেক্স একটা হয়ে গেছে। লাইট দিলে এখানে একটা সাইরেন আসতো, আর ও শক খেত, ও জাম্প করে দিকে চলে যেত। একটা সময় কি হয়েছে, সেলিগম্যান দুই সাইডেই শক দেওয়া স্টার্ট করে দিয়েছে। দুই সাইডে যদি শক দেওয়া স্টার্ট করে দেয়, ও এখান থেকে জাম্প করে এখানে গেল, আবার শক খেলো, আবার এখানে জাম্প করলো, শক খেলো, 2-3 বার এরকম জাম্প করার পরে ও এই শকের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো, যে ঠিক আছে শক তো খাবোই, বসে থাকি, আর লাভ দিয়ে লাভ নেই। তো এই জিনিসটা এবার ও যখন কয়েকটা গ্রুপ বানিয়ে দিয়েছে, একটা গ্রুপ এদিক থেকে এদিকে লাফ দিলে দুই দিকেই শক খাচ্ছে, তাহলে ওই গ্রুপের যে কুকুরগুলো ছিল, ওই কুকুরগুলোর জন্য এটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স। ও ভাবছে যে আমার তো এটা অ্যাভয়েড করার কোনো রাস্তাই নেই, আমি এদিকে গেলেও শক খাচ্ছি, এদিকে থাকলেও শক খাচ্ছি। কিন্তু এরকম আরেকটা গ্রুপের উপরও কাজ করছিল, যে গ্রুপটার মধ্যে একটা সাইডেই শুধু শক দিচ্ছিল, আরেকটা সাইডে লাফ দিয়ে চলে গেলে ও বেঁচে যায়। দ্যাট মিনস এটা হচ্ছে ওদের জন্য অ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স। এবার আনঅ্যাভয়েডেবলের কয়েকটা কুকুর আছে, অ্যাভয়েডেবলের গ্রুপের কয়েকটা কুকুর আছে, আর আরো কয়েকটা কুকুর আছে যেগুলো
সে কোনো দিকেই শক দিচ্ছে না, দ্যাট মিনস ওদের বোথ সাইডে ওর কোনো ও খুব কোনো মানে এমন কোনো সার্কামস্ট্যান্সের মধ্যে নেই যেখানে ও শক খাচ্ছে। এবার যখন ও তিনটা গ্রুপকে একসাথে, তিনটা গ্রুপের থেকে একটা একটা কুকুরকে নিয়ে একসাথে রেখে দিল আর শক দিল, তো অবভিয়াসলি যে কুকুরটা প্রথমেই শিখে গেছে যে আরেকদিকে লাফ দিয়ে কোনো লাভ নেই, ওই কুকুরটা বাদ দিয়ে বাকিগুলো আরেকদিকে লাফ দিয়ে দিল। ওই কুকুরটা বসে আছে, ওই কুকুরটা ভাবছে কি আরে ওইদিকে গেলেও কিচ্ছু হবে না, ওইদিকেও শখই খাবে ওরা, যেহেতু ওর বিলিফ সিস্টেম, ও ভাবছে যে ওরা শখ খাবে। দ্যাট মিনস কি বিলিফ সিস্টেমে তুমি যদি ভাবো যে আরে এটা করলে লাভ হবে না, এটা আরো অনেকজনকে দেখেছি করতে, কিন্তু এটা ম্যাটার করে না, আরো অনেকজনকে হয়তো দেখেছো করতে, করে লাভ হয়নি, কিন্তু এখন তোমার লাভ হতে পারে, কারণ সার্কামস্ট্যান্স যে কোনো সময় চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো এই যে ল্যাক অফ কন্ট্রোল অনেক সময় আমাদের মধ্যে এসে পড়ে যে করে লাভ নেই বা এসব বা এমন কথা অনেক শুনেছি, থাক কি জানি প্রেপার করছে, তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ হবে। তো জেনারেলাইজড হেল্পলেস বিহেভিয়ার থেকে বেঁচে যাওয়া যায়। আমি আর বেশি এক্সট্রা করছি না। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা সবার এখনের সময় সবার মধ্যে থাকা দরকার, এটা হচ্ছে ইজি রাস্তা, ইজি গ্র্যাটিফিকেশন অ্যাভয়েড করো। তো তোমাদের কাছে অনেক অপশন আসবে, যে আরাম করার অপশন আর একটা হার্ড ওয়ার্ক করার অপশন। আরাম করার অপশনটা নিলে ফিউচার প্রবলেম হতে পারে। এটা খুব ফেমাস ওয়াল্টার মিশেল, একজন বিশাল বড় সাইকোলজিস্ট, ওর তো আমরা একটা ভিডিও দেখে নিই। Great. So it's a study done at Stanford by Walter Mischel, 4-year-olds. Come in and have a seat here. It's অনেক পুরান ভিডিও। Now, I'm going to play a game with you, and I would like you to point to which one is the correct answer. Which one is happy most of the time, the shy one or the not shy one? Not shy one, correct. Which one has a brown nose? The shy puppet or the not shy puppet? The not shy puppet. Point here. Thank you. I'll stop that. Which one is happy most of the time? The shy one or the not shy one? Probably that. Thank you. That's wonderful. I want to give you a prize for having done so well. Do you like marshmallows? You do? Well, here's a marshmallow for you. You can eat it now, but if you wait until I come back, you can have 2 of them. So you can eat this now, but I'm going to go outside for a minute. When I come back, you can have 2 marshmallows if you wait. Okay, I'll wait. Do you think you can wait? Okay, let's see. I'll be back in a minute. See? Notice the body language is wonderful. Totally looks away the whole time. Too hot. Little distraction. Hello. You waited. You waited for me. Okay, so now you know what's going to happen. You're going to get a double treat. I'm going to give you 2 of these, you lovely marshmallows. You want to eat them now, or do I save them for later? Okay, go ahead. A little sticky. I've had marshmallows before. Well, some children waited, others just ate it. Right, you got it right. So I'm going to give you a prize. I'm going to give you a treat. The treat is a delicious marshmallow. But if you wait, I have to go check my car. When I come back, if you wait, you can have 2 of them. You can have 1 now, or when I come back, you can have 2. Okay? Okay. Ricky on lips. Just temptation, just capital T.
Sorry. তো এখানে একটা সাইকোলজি এক্সপেরিমেন্ট, আর এটা অনেক ফেমাস এক্সপেরিমেন্ট। কি করা হয়েছে, কতগুলো বাচ্চাকে নিয়ে জাস্ট খুব, তখন ওরা ভালোই সে কত হবে 5 years, তাহলে বিফোর জয়নিং দিস, মানে ধরো এখন এদিকে সময় ধরো স্ট্যান্ডার্ড 1-এ জয়েন করার আগে এরকম অনেকগুলো বাচ্চাকে নিয়েছে, সব ভালো ফ্যামিলির, নিয়ে বেসিক জিনিসটা চেক করছে। একটা জিনিস ওদেরকে সবাইকে বলেছে যে বেসিক কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছে, এটা ভালো না এটা ভালো, এগুলো সবাই পেরেছে। জাস্ট জিজ্ঞেস করার পরে এমনিতেই ওদের সবাইকে খুব ফেমাস একটা দেখতে পাচ্ছ ক্যান্ডি, ইউএসএতে মার্শমেলো বলা হচ্ছে এটাকে, মার্শমেলো সব বাচ্চারা পছন্দ করে। তো বলছে তুমি কি একটা মার্শমেলো, তোমার একটা মার্শমেলো পছন্দ করবে না 2টা মার্শমেলো পছন্দ করবে? সবাই বলছে অবভিয়াসলি, সবাই যেটা পছন্দ করে এটা বলবে ডাবল, 2টা 3টা যেটাই বেশি আছে ওইটাই পছন্দ করে। তো সেম সবগুলো বাচ্চা বলেছে সবাই 2টাই চায়, কেউ একটা চায় না। তো এটা আমি পরে লিঙ্ক করছি তোমাদের নর্মাল। আমি যদি বলি কেউ তুমি কি এইমসে যেতে পছন্দ করবে না এজিএমসে যেতে পছন্দ করবে, সবাই বলবে হ্যাঁ অবভিয়াসলি এইমসে যেতে পছন্দ করবো। তো ওইটার সাথে আমি এটা লিঙ্ক করছি, বা এটাই সাইকোলজিক্যাল লিঙ্ক করা হচ্ছে পরে। তো সবার কাছে চয়েস ছিল, সবার কাছে চয়েস কিন্তু ছিল, ও চয়েস দিয়ে গেছে যে তুমি যদি একটু সময় ওয়েট করো, আমি বাইরে যাচ্ছি, গিয়ে আমার গাড়িটা থেকে গাড়িতে কিছু রেখে এসেছি, আই উইল চেক মাই কার, আই উইল কাম ব্যাক, এই একটু সময় যদি তোমরা থাকো তাহলে আমি তোমাকে আরেকটা মার্শমেলো দেবো, তো 2টা মার্শমেলো পাবে। তো সবাই জানে কি করতে লাগে, এটা তো তোমরা সবাই জানো যে অ্যাকচুয়ালি কি করতে হয়, কি করার জন্য, শাইন করার জন্য। তো এখানেও সবাইকে একদম ক্লিয়ারলি বলা হয়েছে যে তুমি ওয়েট করলে 2টা পাবে ঠিকই। কিন্তু অনেকগুলো বাচ্চা অনেক কষ্ট করে হলেও, নেচে টেচে হলেও আমরা দেখেছি কিছু কিছু বাচ্চা ওয়েট করে নিয়েছে ঠিকই। ওই টাইমটাতে ওদের কাছে ইজি অপশন ছিল যে আমি এটা তুলে খেয়ে ফেলি, একটু অর্ধেকটা খেয়ে ফেলি বা কিছু একটা করে ফেলি। এই জিনিসটা যারা অনেক কষ্ট করে আটকিয়েছে টেম্পটেশনটাকে, ওই টাইমটাতে যারা কষ্ট করে টেম্পটেশনটা আটকেছে, পরে আফটার 12 years, এই এক্সপেরিমেন্টের 12 বছর পরে আবার সবার সেট স্কোর, সবাই কোন কলেজে আছে, এই জিনিসগুলো সব মিশেল কি করেছে দেখেছে। তাহলে ওর যে সাবজেক্টসগুলো ছিল এখানে সবাই, এই সবগুলো বাচ্চা পরে কোথায় আছে, কে কি করছে, এগুলো সব চেক করেছে। যখন সবাইকে চেক করা হয়েছে তখন দেখা গেছে অবভিয়াসলি যারা ওয়েট করেছিল ওদের ছোটবেলা থেকেই বিহেভিয়ারটা, যে একটা কথা যখন বলা হয়েছে কতটুক সবাই যেটা জানে, এটা নিজেকে কি গ্রেটিফিকেশনকে ডিলে করতে পারছে, যে জিনিসটা ইজি গোয়িং, যে জিনিসটা আরাম দিচ্ছে কাউকে, এই জিনিসটাকে যদি কেউ একটু সময় ডিলে করতে পারে, ডিলে করে যদি এতটুক চিন্তা করতে পারে যে না এখন কষ্টে আছি কিন্তু আর একটু কষ্ট করে ফেললে আমার হয়তো আমি এটা গেইন করে ফেলবো, এতটুক যদি উইল পাওয়ার যাদের মধ্যে থাকবে, ওইখানে বাচ্চাদের কাছে উইল পাওয়ারটা কম, 4 minutes 5 minutes দিয়ে অনেকে ওয়েট করতে পারেনি। আর আমাদের কেসে এবার যখন আমরা কম্পিটিটিভ প্রিপারেশন করি তখন আমাদের কেসে উইল পাওয়ারটা একটু বেশি, 2 years 1 year অ্যাটলিস্ট এই টাইমগুলো আমাদের দিতে হয়, এই টাইমগুলোর মধ্যে অনেকগুলো স্যাক্রিফাইস আমাদের করতে হয়। আর ডিলেইং গ্রেটিফিকেশন ইজ দ্য কি টু সাকসেস। এখনের দিনে সোশ্যাল মিডিয়া এত ইজি টু হ্যান্ডেল, সবার কাছে সব দিকে এত রকমের অ্যাপ আসছে, আগে 1-2 ছিল, এখন ভরে গেছে এত ডিফারেন্ট অ্যাপসে। তো এই জিনিসগুলো একটু সময় যদি, ঠিক আছে অনেকগুলো জিনিস আমাদের করতেই লাগবে, না করে পসিবল হবে না, কিন্তু কতটুক আমার করা দরকার, কতটুক না করা দরকার, এই জিনিসগুলো যারা ইজিলি বুঝে যাবে। দেখো তোমরা হয়তো বলতে পারো যে না এই মেয়েটা হয়তো ওর কথাটাই বুঝেনি, এরকম টাইপের অনেক সময় আর্গুমেন্টস আসে, ও হয়তো কথাটাই বুঝেনি, ওকেও যদি ঠিকভাবে বলা হতো বকে টোকে না বসো, তাহলে ও হয়তো বসতো হলে। কিন্তু ম্যাটারটা এটা না, তোমাকে কেউ কথাটা 1 বার 2 বার 3 বার এর বেশি কেউ বলবেও না এমনিতেও লাইফে। তো তোমার এই জিনিসটা, তোমার কনসায়েন্স যে তুমি কতটুক নেবে, কতটুক কথা আর কতটুকু তুমি ডিসকার্ড করবে, এটা পুরোটা তোমার উপরেই থাকবে, সবার উপরে থাকবে। বুঝতে পারছি? দ্যাট মিনস যে কেউ তো এইটা নিয়ে কিছু না, মানে হয়তো তুমি ভাবছো যে আমি আমার জন্য নিট না, আমার জন্য বোর্ড, আরেকজন ভাবছো না ওইটা ইজি চয়েস, আমি ওইটা দিয়ে চলে যাচ্ছি। কিন্তু ইজি নিজের ডিসাইড করার কতটুক ইজি আর কতটুক
টাফ, এটা তোমাকে এখন ডিসাইড করতে লাগবে না। তুমি বাস তোমার কাছে এখন অপশন আছে, মানে টাইম আছে, এই টাইমটা পরে আর পাবে না। যখন এই যে নেক্সট ক্লাস থেকে যখন আমরা স্টার্ট হয়ে যাবো, তখন কিন্তু আমি এরকম এক্সট্রা কথা এমনিতে ক্লাসের মধ্যে এক ফুটাও বলার সময়ই পাই না। আমি শুধু ক্লাস করাই যাই, খুব শুধু ক্লাস চলে থাকবে। এখন এত কথা বলেছি, এরপরের ক্লাস থেকে আর কোনো কথাই হবে না। দ্যাট মিনস এইগুলো বারবার তো কেউ বলবে না পিঠে পিঠে বা মাথার মধ্যে, তো এগুলো মাথার মধ্যে রাখতে লাগবে। আর বাকি আজকে আমরা যেগুলো দেখেছি, এই কী কী জিনিস, খাতা দুটো মেনটেন করা, যাওয়ার সময় একটা প্ল্যানার পেয়ে যাবে, প্ল্যানারগুলো রাখা সবসময়। এরপর যেগুলো পড়ছো, টিচার বাড়িতে পড়ছো, টিচার বাড়ি পড়াগুলোর সাথে এগুলো পড়ার সাথে সাথে একটু এক্সট্রা করে একটু দেখে নেওয়া, আর একটু কমিউনিকেট করা, বেটার ওয়েতে কমিউনিকেট করা। অনেক সময় স্টুডেন্ট ভাবে কি যে স্যার তো আমাকে দেখলোই না, আমার সাথে আমাকে কিছু বললো না আলাদা করে। সবসময় এরকম আলাদা করে বলা তো পসিবল হবে না। তো দ্যাট মিনস কি তোমাদের একটু জিজ্ঞেস করতে লাগবে, জিজ্ঞেস করে নিতে লাগবে। তো তখন তাহলে কমিউনিকেশন, ল্যাটারাল থিঙ্কিং, একটু ডিলেইং গ্র্যাটিফিকেশন, আর অপটিমিজম মানে যেটা আমি বলছিলাম কি, তোমার আগে যাই সার্কামস্টেন্স হয়ে থাকুক, এখন তুমি জানো, এখন তোমার একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা দরকার যে যাই হোক আমি পেরে যাবো সব কিছু। তাহলে আমি যাই কথা বলেছি সবগুলো সায়েন্টিফিক হইতে বলেছি, এমনিতে না যে বসে বসে মোটিভেট করছি বা এমন কিছু। মোটিভেশন কারোর মধ্যে থাকে না বেশিক্ষণ, এটা আমি কাউকে নর্মালি মোটিভেটও করি না, সবাইকে পারবে নাই বলি, ঠিক আছে। তো মোটিভেট হয়ে গেলে তোমার মোটিভেশনটা একদিন থাকবে, 2 দিন থাকবে, এরপর সেই আবার আগের জায়গায় চলে যাবে, ঘুমিয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে ফার্স্টে কোনো না কোনো একটা নিজেকে কষ্ট করে একটা ডিসিপ্লিনে ফেলা। আমি যদি কয়েকটা পয়েন্ট, এখানে পয়েন্টগুলো ওয়াইজ আমি যদি ডিসিপ্লিনে নিজেকে ফেলে দিই, তো প্রথম দিন একটু কষ্ট হবে। একবার যদি আমি ডিসিপ্লিনটা মেনটেন করে ফেলি, যেমন আমরা যে ফার্স্ট যে বেসিক জিনিসটা দেখেছি, এই জিনিসটা একটা ডিসিপ্লিনের কথা, মানে একটু কষ্ট করে বাড়িতে গিয়ে, কারণ তুমি 3টা টিচার করে যাবে বা 4টা টিচার হয়তো করে যাবে, সকাল থেকে তুমি করছো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো সব কিছু করে, এরপর বাড়িতে গিয়ে এরপরে না ঘুমিয়ে অন্য কিছু ওয়েব সিরিজ না দেখে একটু কষ্ট করে এই কিউ কোয়েশনস, সামারি, এইসব জিনিস একটু রেখে দিলে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ডিসিপ্লিন, প্রত্যেক দিনে করো। এই ডিসিপ্লিনে একবার পড়ে গেলে এরপরে আর তোমাকে আলাদা করে কাউর মোটিভেট করতে লাগবে না। ওইটার পরে তোমরা যখন নিজেই দেখে হচ্ছে, বা এটার 2টা রাস্তা হতে পারে। আমাদের যেমন যখন পরীক্ষা হবে 2 রকম টাইপের প্রশ্ন হবে, লেভেল 1, লেভেল 2। লেভেল 1 প্রশ্নে আমি যদি সবাইকে লেভেল 2 কঠিন প্রশ্ন দিতে পারি, কিন্তু সবাইকে যদি কঠিন প্রশ্ন দিই, প্রথম থেকেই অনেকে কি হয়, কনফিডেন্সটা হারিয়ে ফেলে, তো ভাবে যে আমি আর কিছু করতে পারবো না। তো প্রথমে যদি লেভেল 1 কোয়েশ্চেনগুলো করো, অটোমেটিক্যালি কনফিডেন্স বাড়বে, এর সাথে নেক্সট তোমরা নিজেই করে ফেলবে। লেভেল 2 আমারও কিছু বলতে লাগবে না, তুমি বই টই খুঁজে, আচ্ছা এটা তো পারি, আমি বই খুঁজে নিজেই কঠিনগুলো করে নেব, আর লেভেল 2 এর পরীক্ষা হবে। তো বাস আজকে আমি আর কিছু বলছি না। তাহলে সবার কাছে এনসিইআরটি আছে 11 পেয়েছো, খুঁজে বিক্রি করেছে? আমি দেখলাম অনেকগুলো বইয়ের দোকানে এনসিইআরটি নেই, পাওয়া যাচ্ছে না। এনসিইআরটি আছে না 11টা সবার কাছে? এবার অনেকের কাছে পুরান এনসিইআরটি আছে, পুরানটার মধ্যে কিছু ভুল আছে, নতুনটার মধ্যে কিছু ভুল আছে, বাট অনেকগুলো আবার ঠিক আছে, যেগুলো যদি কিছু পুরান এনসিইআরটি নিয়ে নাও কারোর থেকে, ওইগুলোর মধ্যে কিছু ভুল থাকবে। তো ভুলটা আমাদের নতুন এনসিইআরটি বইয়ের সাথে মিলিয়ে নিতে লাগবে, নিয়ে ঠিক করে নিতে লাগবে, বইয়ের মধ্যে ঠিক করতে লাগবে।